ধরুন আপনার বাড়ি পশ্চিমবঙ্গে, আর আপনার বাড়িতে কোনো একজন গুরুতর অসুস্থ মানুষ আছে। আপনি যখন তার চিকিৎসা করানোর কথা ভাববেন, তখন কোথায় চিকিৎসা করানোর কথা ভাববেন? আপনার মাথায় সবার শুরুতে আসবে ব্যাঙ্গালোর, হয়তো চেন্নাই, নয়তো হায়দ্রাবাদ। কিন্তু কথা হচ্ছে, আপনার বাড়ি যেহেতু পশ্চিমবঙ্গে, তাহলে আপনি চিকিৎসা করাতে বাইরের রাজ্যে কেন যাচ্ছেন? অথবা ধরুন আপনার বয়স 20+, আপনি কোনো জব খুঁজছেন, তখন আপনি কোন রাজ্যের কথা ভাববেন? আপনার মাথায় সবার শুরুতে আসবে এই রাজ্যে তো কোনো জব নেই, তাহলে বাইরে ট্রাই করি, তাহলে জবটা সহজে পেয়ে যাব, সঙ্গে বেটার স্যালারিও পাবো। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি পশ্চিমবঙ্গে থেকে বাইরের রাজ্যে জব করতে কেন যাবেন? কেন আপনার রাজ্যে পশ্চিমবঙ্গে কি কোনো জব নেই? আর জব থাকলেও আপনি কি ভালো বেতন পাবেন না? একবার নিজেকে প্রশ্নটা করুন। এবার ধরুন আপনি একজন শ্রমিক, আপনি সারাদিন কঠোর পরিশ্রম করে আপনার সংসার চালান। সারাদিন কাজ করার পর আপনি কি চাইবেন? যেন আপনি আপনার পরিবারের সঙ্গে একসাথে বসে রাতের খাবারটা খেতে পারেন। কিন্তু আপনাকে চলে যেতে হচ্ছে কেরালা, নয়তো হায়দ্রাবাদ, নয়তো ব্যাঙ্গালোর। কিন্তু কেন? আপনি যে চাইছেন আপনি সারাদিন কাজ করার পর যেন রাতের ডিনারটা আপনি আপনার পরিবারের সঙ্গে খেতে পারেন, সেটা আপনি পারছেন না কেন? আপনার রাজ্য পশ্চিমবঙ্গে কি কোনো কাজ নেই? আর কাজ থাকলেও কি এমন বেতন নেই যে বেতনে আপনি আপনার সংসারের সঙ্গে মোটামুটি সুখে থাকতে পারবেন? চলুন আজকে পশ্চিমবঙ্গের একটা রিয়েলিটি জানি, একটা বাস্তবতা নিয়ে আলোচনা করি। নমস্কার, আমার নাম কৌশিক সরকার। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গ ঠিক কোন কোন দিক দিয়ে কি ভাবে পিছিয়ে আছে। পশ্চিমবঙ্গ থেকে প্রত্যেক বছর প্রায় 4 থেকে 5 লক্ষ মানুষ বাইরের রাজ্যে চিকিৎসা করাতে যায়। ভুবনেশ্বরের এইমসে ওপিডি রোগীর প্রায় 30% পশ্চিমবঙ্গ থেকে আসে। এই রিপোর্টটা দেখুন। আমাদের কাছে যথেষ্ট টাকা নেই কলকাতায় প্রাইভেট হসপিটালে দেখানোর মতো, আর ভুবনেশ্বরের এইমস হসপিটালে আমাদেরকে ফ্রিতে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। এখানকার ডাক্তার আর চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো। সেট বাই চিন্টু মান্না। পশ্চিমবঙ্গে হাসপাতাল তো আছে, কিন্তু না আছে উন্নত পরিকাঠামো, না আছে ভালো ডক্টর, যার জন্য আপনাকে যেতে হচ্ছে বাইরের রাজ্যে। আর এর জন্য আপনাকে লক্ষ লক্ষ টাকা ঋণ করতে হচ্ছে। ধরুন আপনি পড়াশোনা শেষ করে সরকারি চাকরির আশায় আছেন, কিন্তু যখন সরকারি চাকরির পরীক্ষাই হচ্ছে না, পরীক্ষা হলেও হয়ে যাচ্ছে দুর্নীতি, সেটা বাতিল করে দিল নিয়ামক সংস্থা। প্রশ্নপত্র ফাঁস। নিয়োগের সংখ্যা তো খুবই কম। শিক্ষকরা যেখানে রাস্তায় দাঁড়িয়ে মার খাচ্ছে, তখন আপনি বাধ্য হয়ে বেসরকারি চাকরির খোঁজ করছেন, কিন্তু সেখানেও আপনাকে পশ্চিমবঙ্গ সরকার চাকরি দিতে ব্যর্থ। এই রিপোর্টটা দেখুন। গত 14 বছরে পশ্চিমবঙ্গ থেকে 6,688টি কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে চলে গিয়েছে। আর এই লিস্টটা দেখুন, এখানে পরিষ্কার লেখা আছে মহারাষ্ট্রে প্রায় 1,308টি, দিল্লিতে 1,297টি। এইভাবে কোন কোন জায়গায় পশ্চিমবঙ্গ থেকে কোম্পানিগুলো সরে গিয়েছে। তাহলে এখন আপনারাই বলুন, এই অবস্থায় পশ্চিমবঙ্গ থেকে শ্রমিকরা বাইরের রাজ্যে কাজ করতে কেন যাবে না? যেখানে নতুন ইন্ডাস্ট্রি গড়ে ওঠার তো নামগন্ধ নেই, বরং যেগুলো ছিল সেগুলোও বাইরের রাজ্যে চলে যাচ্ছে। অন্যদিকে ব্যাঙ্গালোরের অর্থনীতি কর্ণাটক রাজ্যের অর্থনীতিতে প্রায় 43.65% বেশি অবদান রাখে। শহরের আনুমানিক মেট্রো জিডিপি প্রায় 300 বিলিয়ন মার্কিন ডলার, এবং 2021 সালে মাথাপিছু মেট্রো জিডিপি ছিল প্রায় 25,661 মার্কিন ডলার। 2023 সালে শহরের মেট্রো জিডিপি বেড়ে 359.9 বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। কিন্তু কথা হচ্ছে, এই মেট্রো জিডিপিটা আসলে কি? এটা হচ্ছে একটা শহরের মোট উপার্জনের ক্ষমতা। সারা বছর ধরে একটা শহর কি উৎপাদন করলো, সারা বছর ধরে ওই শহরের মানুষ কি কাজ করে রোজগার করলো, সমস্ত কিছু। 2025-26 সাল অনুযায়ী কলকাতার জিডিপি ছিল 12.45 লক্ষ কোটি টাকা। অন্যদিকে ব্যাঙ্গালোরের জিডিপি ছিল 10.9 লক্ষ কোটি টাকা। এবার অনেকে বলবে, এই তো ব্যাঙ্গালোরের থেকে তো কলকাতার জিডিপি অনেকটা বেশি। কিন্তু না, ব্যাপারটা এই জায়গায় না। দেখুন, কলকাতার জিডিপি যদি বেশি হয়, তাহলে সেই হিসাবে মানুষের গড় আয়ও বেশি হওয়ার কথা ছিল। কিন্তু ছবিটা ঠিক এখানে উল্টো। এদিকে ব্যাঙ্গালোরের জিডিপি কলকাতার থেকে অনেক কম, কিন্তু মানুষের গড় আয় কিন্তু কলকাতার থেকে অনেক বেশি। কলকাতার থেকে ব্যাঙ্গালোরে মানুষের গড় আয় প্রায় 2.5 গুণ বেশি। এই হিসাবটা বুঝতে গেলে আপনাকে এই উদাহরণটা ভালো করে দেখতে হবে। ধরুন আপনার বাবা ডাক্তার, মা কলেজের প্রফেসর, কিন্তু আপনি কিছু করতে পারেননি, তাই বাড়ি বাড়ি গিয়ে টিউশন পড়ান। আর অন্যদিকে অন্য একজন, তার বাবার কোনো সরকারি চাকরি নেই, তার পরিবার গরিব, তার পরিবারে কোনো ব্যাকআপ নেই,
কিন্তু সে একজন সরকারি স্কুলের টিচার। মানে একজন প্রথমে উন্নত ছিল না কিন্তু আস্তে আস্তে উন্নত হচ্ছে, আর একজন প্রথমে উন্নত ছিল কিন্তু আস্তে আস্তে অবনতির দিকে যাচ্ছে। ব্যাপারটা ঠিক এই রকম। গত 10 বছরে আসামে ফ্যাক্টরির সংখ্যা 3,500 থেকে বেড়ে 6,000 হয়েছে, আর পশ্চিমবঙ্গে 8,800 থেকে বেড়ে মাত্র 10,100 হয়েছে। যেখানে আসামে ফ্যাক্টরির সংখ্যা বৃদ্ধির হার 72%, সেখানে পশ্চিমবঙ্গে মাত্র 14%। পশ্চিমবঙ্গের জিএসডিপি 2014-15 সালে 5.74 লক্ষ কোটি টাকা ছিল। 2024-25 সালে তা প্রায় 9.42 লক্ষ কোটি টাকায় পৌঁছাবে বলে অনুমান করা হচ্ছে। আর অন্যদিকে আসামের জিএসডিপি 2014-15 সালে 1.65 লক্ষ কোটি টাকা ছিল, যা 2024-25 সালের মধ্যে 3.50 লক্ষ কোটি টাকায় পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে। যেখানে পশ্চিমবঙ্গের বৃদ্ধির হার মাত্র 64%, সেখানে আসামের বৃদ্ধির হার 112%। এটা গেল একটা ফ্যাক্ট। আর অন্যদিকে দুই রাজ্যের আয়ের স্তরেই কিন্তু উন্নত হচ্ছে। আসামের মাথাপিছু আয় 2014-15 সালের হিসাবে 52,895 টাকা ছিল, আর এটা বেড়ে গিয়ে 2024-25 সালের হিসাবে 1,59,185 টাকার মধ্যে এসে পৌঁছেছে, যেটা 5 বছরে 77% আর 10 বছরে 201% বৃদ্ধি পেয়েছে। একই সময়ে পশ্চিমবঙ্গের মাথাপিছু আয় 68,876 টাকা ছিল, সেটা 2024-25 সালে বেড়ে গিয়ে 1,63,000 টাকার মতো হয়েছে। কিন্তু এই বৃদ্ধির হার কিন্তু তুলনামূলকভাবে আসামের থেকে অনেক কম, যা 5 বছরে বৃদ্ধির হার মাত্র 48% আর 10 বছরে মাত্র 137%। কিন্তু এই একইভাবে দুই রাজ্যের ঋণের পরিমাণও কিন্তু বেড়েছে। যেখানে আসামের ঋণ 2015 সালে ছিল 35,459 কোটি টাকা, সেখানে এটা 2025 সালে বেড়ে দাঁড়িয়েছে 1.78 লক্ষ কোটি টাকা, যেটা 5 বছরে 142% আর 10 বছরে প্রায় 4 গুণ বেশি বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের ঋণ 2015 সালে 34,037 কোটি টাকা ছিল, সেটা 2025 সালে 7.14 লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। যেখানে পশ্চিমবঙ্গের বৃদ্ধির হার 5 বছরে 60% আর 10 বছরে প্রায় 20 গুণ। 2015-16 থেকে 2022-23 পর্যন্ত পশ্চিমবঙ্গে এই 6-7-8 বছরে প্রায় 30 লক্ষ মানুষ তাদের কর্মসংস্থান হারিয়েছে। অন্যদিকে মহারাষ্ট্রতে 24 লক্ষের বেশি নতুন কর্মী নিযুক্ত হয়েছে। পশ্চিমবঙ্গে অনেক ছোট বড় কোম্পানি আছে, সেগুলোতে কাজ হয়তো আপনি পেয়ে যাবেন, কিন্তু ওই কোম্পানিগুলো যে পরিমাণ স্যালারি দেয় সেই পরিমাণ স্যালারিতে আপনি বাইরের থেকে ঘর ভাড়া করে নিজে রেঁধে খেয়ে থাকাটা খুবই লসের। বাস্তব কথা হচ্ছে, এর থেকে যদি আপনি আপনার বাড়ির পাশের এলাকায় টোটো চালান তবু এর থেকে বেশি ইনকাম করতে পারবেন। পশ্চিমবঙ্গের বেশিরভাগ জবের মধ্যে স্যালারি কম, সিকিউরিটি কম, গ্রোথ কম। অন্যদিকে বাইরের রাজ্যে যেই জবগুলো মানুষ খোঁজে সেগুলোর মধ্যে স্যালারি বেশি, সিকিউরিটি বেশি, এমনকি গ্রোথও বেশি। পশ্চিমবঙ্গ থেকে প্রায় 13 লক্ষ মানুষ কেরালাতে কাজ করে। আপনি পড়াশোনা শেষ করেছেন, চাকরির জন্য প্রস্তুতি নিয়েছেন, চাকরির পরীক্ষা দিয়েছেন, আপনার পরীক্ষাও ভালো হয়েছে, কিন্তু আপনি পাশ করতে পারেননি। পরীক্ষা দেওয়ার পর আপনি বুঝতে পারছেন আপনি পাশ করতে পারবেন, কিন্তু রেজাল্টে আপনি ফেল। তারপর হঠাৎ করে খবর এলো পার্থ চট্টোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ বান্ধবী 51 কোটি টাকা নিয়ে ধরা পড়েছে। কিন্তু এই 51 কোটি টাকাটা এলো কোথা থেকে? শিক্ষা দুর্নীতি। আপনার ভাগের চাকরি যেটা আপনি ডিজার্ভ করেন সেটা অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে। এটা বললে ভুল, সেটা অন্য কাউকে বিক্রি করে দেওয়া হয়েছে। চাকরিটা সে পেয়েছে যার কাছে টাকা আছে। কোর্ট বলছে চাকরিতে দুর্নীতি তো হয়েছে, কিন্তু কারা দুর্নীতি করেছে সেটা আমরা ধরতে পারছি না, তার জন্য পুরো প্যানেলটাই বাতিল। একটা সময় বলা হতো সরকারি চাকরি মানে সেফটি, সরকারি চাকরি মানে ভরসা, সরকারি চাকরি মানে মাথার উপরে একটা ছাদ। কিন্তু আজকাল সেই মানুষরাই সরকারি চাকরি করতে ভয় পাচ্ছে। তাদের মনে একটা আশঙ্কা তৈরি হয়ে গিয়েছে, সরকারি চাকরি করে যদি তারা ফেঁসে যায়। কিন্তু এত কিছু ঘটার পরেও পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু আবার সেই পার্থ চট্টোপাধ্যায়কেই চায়। আপনি পড়াশোনা শেষ করে সরকারি চাকরি করতে ভয় পাচ্ছেন, আপনার মনে একটা ইনসিকিউরিটি ফিল আসছে। আপনি দেখছেন আপনি আপনার এলাকায় কাজ খুঁজে পাচ্ছেন না, তাই আপনি বাধ্য হয়ে পরিবার ছেড়ে বাইরের রাজ্যে পড়ে থাকতে হচ্ছে কাজের জন্য। আপনার বাড়িতে কেউ গুরুতর অসুস্থ, আপনি নিজের রাজ্য তার চিকিৎসা করাতে পারছেন না, আপনাকে চলে যেতে হচ্ছে বাইরের রাজ্যে। এর জন্য আপনাকে করতে হচ্ছে প্রচুর টাকা ঋণ। আপনারা পড়াশোনা শেষ করে মোটা টাকা দিয়ে বিএড, ডিএলএড, এমএড ডিগ্রি করতে হচ্ছে, কারণ এইসব ডিগ্রি ছাড়া আমরা কিছু কিছু পরীক্ষায় বসতেই পারবো না। আর মোটা টাকা দিয়ে এইসব ডিগ্রি করার পরে পরীক্ষায় বসার পরেও, পরীক্ষায় পাশ করার পরেও যে চাকরিটা আমরা পাবো তার নিশ্চয়তা কেউ দেবে না।
দিল্লিতে গত কয়েক বছরে সরকারি স্কুলগুলোর চেহারা পুরো বদলে গিয়েছে। সরকারি স্কুলের যে পুরানা বিল্ডিংগুলো ছিল সেগুলোকে নতুন করে তৈরি করা হচ্ছে। Look at this. This is a government school in আর ক্লাসরুমে স্মার্ট বোর্ড লাগানো হচ্ছে। Kerala. No offense, but many private schools in other parts of the country সরকারি স্কুলে যে শিক্ষকরা শিক্ষকতা করত তাদেরকে নতুন করে ট্রেনিং দেওয়া হচ্ছে যেন তারা আরো বেটার পড়াতে পারে। lab, well-equipped chemistry labs, high-tech classrooms, a proper playground. It didn't feel কিন্তু এসব যে করা হচ্ছে এসবের ফলাফল কি? এসবের ফলাফল হলো দিল্লির মিডল ক্লাস পরিবারের লোকেরা তাদের বাচ্চাদেরকে বেসরকারি স্কুল মানে নার্সারি স্কুল থেকে তাদের বাচ্চাদেরকে বের করে এনে সরকারি স্কুল মানে প্রাইমারি স্কুল, সরকারি হাই স্কুলে ভর্তি করাচ্ছে। আর এটা শুধু দিল্লি না, এই সিস্টেমটা কেরালাতেও চালু হয়ে গিয়েছে। আর এই দিল্লি আর কেরালাতে সরকারি স্কুল মানে কিন্তু ভালো পড়াশোনা না, বাচ্চারা স্কুলে টেকনোলজি পাচ্ছে, ডিজিটাল ক্লাস পাচ্ছে, ভালো এনভায়রনমেন্টাল পাচ্ছে। আর তামিলনাড়ুতেও সরকারি স্কুলগুলোর চেহারা ঠিক একইভাবে বদলাচ্ছে। ভালো খাবারের ব্যবস্থা, স্কিল ট্রেনিং, ভোকেশনাল এডুকেশন, এইসব মিলিয়ে স্কুলগুলোকে এমনভাবে তৈরি করছে যেরকমভাবে ঠিক মিডল ক্লাস ফ্যামিলিরা সরকারি স্কুলগুলোকে চায়। এবার আসি ওয়েস্ট বেঙ্গলের স্কুলের মধ্যে। এখানে মিড ডে মিল আছে, ফ্রিতে বইও দেওয়া হয়, ফ্রিতে ইউনিফর্ম দেওয়া হয়, ফ্রিতে স্কলারশিপও দেওয়া হয়। কিন্তু সমস্যা অন্য জায়গায়। বর্তমানে পশ্চিমবঙ্গবাসী তাদের বাচ্চাদের সরকারি স্কুলে ভর্তি করাতে চাচ্ছে না, কারণ তারা সরকারি স্কুলের উপর থেকে একটা বিশ্বাস হারিয়ে ফেলছে। কারণ তারা যেই রকম পরিবেশ চায় সেই রকম পরিবেশ তারা পাচ্ছে না। স্কুলের মধ্যে না আছে ভালো পরিবেশ, না আছে ভালো ডিসিপ্লিন, না আছে ইংলিশ মিডিয়ামের ভালো সুবিধা। এমন অনেক স্কুল আছে যেখানে একজন মাত্র শিক্ষক দিয়ে পুরো স্কুল চলছে, বা এমন স্কুল আছে যেখানে সব সাবজেক্টের শিক্ষক নেই। আর এই তুলনায় বাইরের রাজ্যগুলো কি করছে, তারা সরকারি স্কুলকে এমন জায়গায় নিয়ে গিয়েছে যেখানে সরকারি স্কুলগুলো প্রাইভেট স্কুলের সঙ্গে কম্পেয়ার করতে পারে, একটা প্রতিযোগিতা করতে পারে। আর পশ্চিমবঙ্গে কি চলছে, এখানে সুযোগ আছে কিন্তু সরকারি স্কুলের মধ্যে সেই রকম কোয়ালিটি নাই যেটা পশ্চিমবঙ্গের মানুষ এখন খুঁজছে। আজকের দিনে আপনারা যে কোনো সরকারি স্কুলে গিয়ে দেখবেন যেখানে এককালীন নিয়মিত 150 থেকে 200 জন ছাত্র পড়াশোনা করতো, সেই সব সরকারি স্কুলে এখন মাত্র 30 থেকে 40 জন ছাত্র দিয়ে স্কুল চলছে। স্কুলের মধ্যে বিল্ডিং আছে, মোটামুটি কয়েকজন ছাত্রও আছে, শিক্ষকও আছে, কিন্তু স্কুলের মধ্যে সেই মান নেই যেই মানটা পশ্চিমবঙ্গবাসী চাইছে। আমরা সাধারণ মানুষ, আমরা কি চাই? ভালো শিক্ষা চাই, ভালোভাবে বাঁচতে চাই, শিক্ষার পরে ভালো চাকরি চাই, চাকরি না হোক কোনো বেসরকারি চাকরি চাই, শিল্প চাই, অসুস্থ হলে স্বাস্থ্য ব্যবস্থা চাই, কর্মসংস্থান চাই, এবং যেই চাকরিটা আমরা ডিজার্ভ করি, আমরা পড়াশোনা করে যেই চাকরিটা অর্জন করতে পারি সেই চাকরিটা যেন অন্যজন টাকা দিয়ে না কিনে নেয়, সেইটা আমরা চাই। দেখুন বর্তমানে পশ্চিমবঙ্গের কি কি অভাব আছে, সাধারণ মানুষ কি কি অভাব অনুভব করছে, এটা ঠিক সেটারই ভিডিও। অন্য রাজ্য থেকে কি কি উদাহরণ নিয়ে আমরা পশ্চিমবঙ্গকে আরো বেটার করতে পারি, এটা ঠিক তারই ভিডিও। সাধারণ মানুষের কি কি দৈনন্দিন চাহিদা, তাদের বেঁচে থাকতে গেলে সারাদিনে কি কি লাগে যেটা আমরা পাচ্ছি না, এটা ঠিক সেটারই ভিডিও। এটা কোনো রাজনৈতিক দলকে সমর্থন করা বা কোনো রাজনৈতিক দলকে নিচু দেখানোর ভিডিও না। আমি এখানে এটাও বলছি না অমুক রাজনৈতিক দল জিতেছে তার জন্য ভালো হয়েছে, বা অমুক রাজনৈতিক দল হেরে গিয়েছে সেটাও ভালো হয়েছে, বা সাধারণ মানুষ অমুক রাজনৈতিক দলকে ভোট দিয়েছে, সাধারণ মানুষ অমুক রাজনৈতিক দলকে ভোট দেয়নি, এটা ভালো মন্দ আমি কিচ্ছু বলছি না। এটা পুরোটাই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। কিন্তু হ্যাঁ, একটা জিনিস কিন্তু আপনাদের বা আমার ব্যক্তিগত ব্যাপার বা ব্যক্তিগত ইচ্ছা না, এটা আমাদের সবার, পশ্চিমবঙ্গবাসী সবার, আর সেটা হলো আমাদের সাধারণ অধিকার। পশ্চিমবঙ্গতে যেই দলই রাজনৈতিক পার্টিতে আসুক না কেন, পশ্চিমবঙ্গতে যেই দলই ক্ষমতায় আসুক না কেন, তাদেরকে প্রশ্ন করুন, তাদেরকে কোশ্চেন করুন, দৈনন্দিন জীবনে আমাদের ভালো থাকতে গেলে আমাদের যেই যে জিনিসগুলো দরকার সেগুলো আমরা কেন পাচ্ছি না, আর পেলেও সেগুলো কবে পাবো। হ্যাঁ, প্রশ্ন করলে যে সব এখনই ঠিক হয়ে যাবে তার কোনো মানে নেই, কিন্তু প্রশ্ন করলে রাজনৈতিক নেতারা এটা বুঝতে পারবে যে তারা আছে আমাদের সাধারণ মানুষের কষ্ট বোঝার জন্য, আমাদের বছরের পর বছর কষ্টতে রাখার জন্য না। আজকে যেই দল ক্ষমতায় আছে, কালকে যেই দল ক্ষমতায় থাকবে, বা তারপরে যেই দল ক্ষমতায় থাকবে, সবাইকে প্রশ্ন করতে হবে, কারণ প্রশ্ন করা আমাদের কর্তব্য, আর প্রশ্নের শেষে উত্তর পাওয়াটাও আমাদের অধিকার। যেমন ভাবে দিন শেষে ভালো থাকাটাও আমাদের অধিকার। রাজনৈতিক নেতাদের এটা বুঝতে দিন যে তারা আছে আমাদের সেবা করার জন্য, তাদেরকে ভগবান বানিয়ে ফেলবেন না। আপনি যেই পার্টিরই সমর্থক হন না কেন, আপনার পার্টির ভুল ত্রুটি দেখলে তাদেরকে কোশ্চেন করতে শিখুন। নিজের পার্টির ভুল দেখলে চুপ করে থাকবেন, অন্যের পার্টির ভুল দেখলে প্রতিবাদ করবেন, এইভাবে সমস্যার সমাধান হয় না। অনেক অনেক ধন্যবাদ।